এ কি রে শাবানা, কি করলি এটা? কিভাবে ধরেছিস আয়নাটা? বাড়িতে ঢুকতে না ঢুকতে আয়নাটা ভাঙলি? আহা, মেজাজটা একটু কন্ট্রোল করার চেষ্টা করো না পলা। কি হচ্ছেটা কি? এখানে বাইরের লোকজন আছে তো। তুমি জানো না, এই আয়নাটা বড় মামা আমাকে নেপাল থেকে এনে দিয়েছিল। কত শখের আয়না আমার। শুধু গ্লাসটাই ভেঙেছে তো, ফ্রেমটা তো ঠিকই আছে। গ্লাসটা চেঞ্জ করে নিলেই হবে। আমি আজই শহর থেকে তোমার নেপালি আয়না সেরে নিয়ে আসবো। থাক, আজ আর দরকার নেই। আজ বাড়িতে অনেক কাজ, সেগুলো তুমি ছাড়া হবে না। ফাঁকি দেওয়ার কায়দাটা কটা দিন পর বের করো। তুমি এখনো আমার উপর ভেতরে ভেতরে রেগে আছো না? আর সে রাগ তোমার চোখ, মুখ, কপালের ভাঁজ আর কথায় কথায় বারবার প্রকাশ পাচ্ছে। আমি যতই রেগে থাকি, তুমি কি আমার রাগের বা চাওয়ার কোনো দাম দিয়েছো? আর দেবেই বা কেন? যতই বড় বড় জ্ঞানের কথা বলো, ঘুরে ফিরে সবই এক, সেটার প্রমাণ পেলাম নিজের কর্তৃত্ব ফলালে। এত করে বললাম বড় ফুপার সঙ্গে কথা বলে বদলিটা আটকাও না, উনি নাচতে নাচতে চলে এলেন অজপাড়া গায়ে। অপলা প্লিজ, তুমি জানো তো আমি আমার জীবনে তথাকথিত মামা, চাচা, ফুপাদের কোনো ফেভার কখনো নেইনি, নেবও না। আইনের কাজ করি। নিজেই যদি আইনটা ভাঙি, তাহলে আর নিজের কাছে নিজের মূল্যবোধটাই থাকবে না। তাছাড়া তুমি তো বিয়ের আগেই জানতে আমার এই চাকরিতে সব সময় বদলির চাকাটা লাগানো। তখন জেনে শুনে বিয়েতে রাজি হয়েছিলে কেন? তখন কথা বলার সময় তো আমাকে বলেছিলে সরকারি চাকুরিজীবী, এসব তোমার খুব পছন্দ, যত বদলি তত অভিজ্ঞতা। কি মনে নেই? তখন কি আর জানতাম বদলি আর সংসার বারবার গোছানোর ঠেলা কত। আমি এখানে থাকবো না, তোমার থাকতে হয় তুমি থাকো। আমাকেও খুব বেশি দিন থাকতে হবে না। আশা করছি খুব তাড়াতাড়ি ওই মাদক ব্যবসায়ী চক্রটাকে হাতে নাতে ধরতে পারবো। বর্ডার এলাকা বলে এসব ব্যবসায়ীরা খুব সহজে প্রশাসনের চোখে ধুলো দিচ্ছে। ওরা জানে না আইনের যে ফাঁক ফোকর দিয়ে ওরা বেরিয়ে যাচ্ছে, সেসব ফাঁক ফোকর বন্ধ করার নতুন কায়দাটা আমি ওদের চেয়ে ভালো জানি। ওসব ক্রিমিনালদের ধরার কৌশল, চোর ডাকাত বদমাশের গল্প আমি এখন শুনতে চাচ্ছি না। আমি কিন্তু প্রতিবেলায় বাইরে খাবার খেতে পারবো না। চুল আনার ব্যবস্থা করো তাড়াতাড়ি। ও হ্যাঁ 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 হ্যাঁ, ওই মোবারককে বলে দিয়েছি, ও আসবে আবার বিকেলের পর। খুব কাজের ছেলে, তোমার যা যা দরকার ওকে বলে দিও, ও ম্যাজিকের মতন সব করে দেবে। আর ম্যাজিক ম্যান দিয়ে কি হবে? বাড়িতে ঢুকতে না ঢুকতেই শখের রান্নাটা ভাঙলো। মনের ভেতর কেমন যেন কু ডাকছে। নিশ্চয়ই এটা কোনো অশুভ সংকেত। তুমি আবার কবে থেকে শুভ অশুভ সংকেত নিয়ে স্টাডি করছো বলো তো? খুব খারাপ কথা। আমার বউ হয়ে এতটা ভীতু হলে তো চলবে না মহারানী। সামান্য অসতর্কতায় একটা আয়না ভেঙেছে, আর তুমি সেটা এখনো মাথায় পুষে রেখেছো। অবশ্য বাড়িটা বেশ নির্জন বলে হয়তো এমনটা হয়েছে, তবে বাড়িটা কিন্তু অসম্ভব সুন্দর, তাই না বলো? একটা শৈল্পিক ব্যাপার আছে বটে। শৈল্পিক ব্যাপার তো থাকবেই। বাড়িটা তো সত্যি সত্যি একজন শিল্পীর, মানে একজন চিত্রকরের। চিত্রকরের বাড়ি, অথচ দেয়ালে কোনো পেন্টিং নেই। আছে তো, ওই পাশের ঘরে তালা বন্ধ, ওখানে আমাদের প্রবেশ নিষেধ। কেন? তালা দেয়া, তাই। ইরফান হায়াত পুলিশের কর্মকর্তা। এরই মধ্যে দুর্ধর্ষ সব কেস সলভ করে রীতিমতো প্রশাসনে হইচই ফেলে দিয়েছে। তাই এবার নেত্রকোনার একদম বর্ডার এলাকায় ইরফানের বদলি হয়েছে। এখানে একটা চক্র অবাধে বর্ডার দিয়ে ইন্ডিয়া থেকে মাদক এনে ব্যবসা করছে। কোনোভাবে এদের মাথাগুলোকে ধরা যাচ্ছে না, ধরা পড়ছে সব চুনোপুটি। মাদকের এই ধ্বংসাত্মক ব্যবসা এবং লুকিয়ে থাকা বড় বড় মাথাগুলোর সমূলে উৎখাত করার জন্য ইরফানের এবারের যাত্রা। এলাকাটা এতটাই সুবিধা বঞ্চিত, সরকারি কর্মকর্তাদের থাকার যে কোয়ার্টার, সেখানে কেউ থাকে না। আর পারতপক্ষে পরিবার নিয়ে এখানে কেউ আসেও না। যারাই আসে তারা কিছুদিন থেকে উপরের লেভেলের কোনো ফোন কল বা গার্ডের পয়সা খরচ করে হলেও চটপট বদলিটা করে নেয়। সবাই তো ইরফান নয়। যে বাড়িতে ইরফানকে থাকতে দেওয়া হয়েছে সেটা থানার বড়বাবুর, উনি এখানকার স্থানীয়। তাই শত অসুবিধা সত্ত্বেও নিজের জন্মস্থান থেকে সরতে চান না। তাছাড়া আরো কিছু ব্যাপার তো আছেই, বুদ্ধিমান পাঠকরা নিশ্চয়ই সেটা ধরেই ফেলেছেন ইতিমধ্যে। বড়বাবুর এই বাড়িটা তার এক আত্মীয়ের বাগান বাড়ি। সে আত্মীয়টি ছিলেন বেশ লতায় পাতায় গোছের। বাড়িটি কিনেছিলেন বড়বাবুর বাবা, তবে আত্মীয়টা ছিলেন চিত্রকর। উনি এই নির্জন বাগান বাড়িতে শুধুমাত্র নারীদের ছবি আঁকতেন। বাড়িটা দেখলে যে কোনো শিক্ষিত রুচিশীল লোক স্বীকার করবে যিনি এখানে থাকতেন তার রুচি কতটা এগিয়ে। এত পুরনো বাড়ি আর এমন একটা এলাকায়, অথচ সময়ের থেকে যেন 100 বছর এগিয়ে। যদিও এখন রুচির রক্ষার অবহেলায় প্রলেপ পড়েছে অনেক। বাগানবাড়ি আর নির্জন বলে বড়বাবুরা কেউই বাড়িটা ব্যবহার করেননি।
শুধু আভিজাত্য আর অহংকারের কারণে একরোখা জেদটা যেন বাড়ির খসে পড়া সাদা চুনকামের পরতে পরতে লেখা রয়েছে। পুরো বাড়িটা জ্যামিতিক মাপের বর্গাকারের, যার পাশটা এখন বুনো ভাট ফুল আর কলকা সন্ধ্যার একচেটিয়া দখলে। বড় বড় ফলজ গাছও অবশ্য রয়েছে, তবে তারা বয়সের ভারে শ্রীহীন এবং জীর্ণ। আর যাই হোক, বাড়িটা অপলার ভীষণ পছন্দ হয়েছে, তবে পেছন দিককার তালা দেয়া ঘরটার প্রতি অপলা কোনো আগ্রহ বোধ করল না। সরি গো, তখন এত চিৎকার করলাম তোমার সাথে। আর কি বা করবো বলো তো, আমারও তো রাগটা রাখার একটা পাত্র চাই নাকি? আমি জানি তো তুমি খড়ের আগুন। তা আগুন যখন নিভেছে তখন একটু প্রেম করি। যা, তুমি না মাঝে মাঝে আমার অবাক লাগে। এই তুমি নাকি অফিসে একদম গুরু গম্ভীর ভারী কি মেজাজ নিয়ে থাকো, কই বাসায় তো একেবারে উল্টো। একটা মানুষ একই সঙ্গে দুইটা চরিত্র নিয়ে থাকতে পারে, ক্লান্ত হয়ে যাও না? না, জীবনকে দেখার চোখ একই হলেও দৃষ্টির কাছে বা দূরে বলে একটা ব্যাপার আছে। যেমন ধরো, এই যেই মঞ্চে তুমি অভিনয়টা করছো, সেই মঞ্চের প্রথম সারির দর্শক আর শেষ সারির দর্শক তোমার মুখের কথা বা মুখের রেখাগুলো একই রকম ভাবে কি দেখতে পাবে? কখনোই না, এটা সম্ভব না। তাছাড়া তুমি আমার সবচেয়ে কাছের, এর চেয়ে বেশি কাছে অন্য কেউ তো আসতে পারবে না। আর তাই আমাকে আর আমার পুরোটা তুমি দেখতে পাও। বাইরের লোক যা দেখে সেটা তো পোশাকের আদলে। অতি সাবধানে নিজেকে প্রকাশের যতটুকু আমি শো করব ততটাই। বাপ্পা, তা আজ তোমার হলোটা কি? চোখে মুখে এত উদাসীনতা, কথার অক্ষরে অক্ষরে কেমন যেন কাব্যিক গন্ধ। কি পুরনো প্রেমিকার কথা মনে পড়ছে বুঝি? আচ্ছা, তুমি না বিয়ের আগে বলেছিলে একটা মেয়েকে তুমি খুব পছন্দ করতে, ওর সঙ্গে তোমার ফেসবুকে অ্যাড আছে? সত্যি, ঢেকি যে স্বর্গে গেল ধানই ভাঙে, এটা সত্যি। তুমি এখনো নিতুর কথা ভেবে রেখেছো, তাই না বলা? আশ্চর্য, তুমি এত অ্যাভয়েড করছো কেন? নীতির সঙ্গে তোমার একটা সম্পর্ক তো ছিলই, তাই না? যতই তুমি আমাকে কাব্যিক কথা দিয়ে বোঝাও, আমি মোটেও নিতুর ব্যাপারটা এড়িয়ে যাচ্ছি না। আর একজন পরিপূর্ণ মানুষ হিসেবে যদি প্রেম বা ভালোবাসাই মানুষের জীবনে না আসে বা না থাকে, তাহলে তো মানব জন্মটাই বৃথা। আর নরনারীর প্রেম, আকর্ষণ তো স্বয়ং বিধাতাই চাইছেন। কারণ পৃথিবীতে মানুষকে বেঁচে থাকতে হবে, আর বেঁচে থাকার জন্য রিপ্রোডাকশন মাস্ট। তা ওই আকর্ষণ ছাড়া বুঝি তুমি? থাক, ওইসব রিপ্রোডাকশন আকর্ষণ কিছু না। তুমি নিতুকে খুব ভালোবাসতে। কতদিন ছিল তোমাদের কৈশোরের প্রেম? প্রেম আর ভালো লাগা আলাদা বিষয়। সময়ের সাথে সাথে প্রেম বা আকর্ষণ ফিকে হয়, কিন্তু ভালোবাসায় মায়া বাড়ে। হুটহাট প্রেমে পড়া সহজ, কিন্তু প্রেমটাকে সত্যিকারের ভালোবাসায় বন্দী করাই সবচেয়ে কঠিন। একমাত্র ঢের হয়েছে বাবা, আর ভারী ভারী কথা কান নিতে পারছে না। এবার অন্য কথা বলো তো। তোমার মতো কাব্যিক পুলিশের সাথে আমি কথার প্যাচে পড়বো না। কথার প্যাচ বলছো? বিয়ের আগে তো বলতে কথার জাদু। ওই হলো, প্রেমিকের কথার জাদুই বিয়ের পর স্বামীর কথার প্যাচে রূপান্তরিত হয়। তুমি বেশ ভালো যুক্তি দাঁড় করাতে পারো। তোমার লতে পড়া উচিত ছিল, আদালতে একদম ফাটিয়ে দিতে। মেয়েদের সারা জীবনই তো কাটে যুক্তি খণ্ডাতে, কাজেই ওদের আর আলাদা করে অফিস আদালতের প্রয়োজন হয় না। জীবনটাই তো ওদের জন্য আদালত। কথায় কথায় কাজের ব্যাখ্যা, যুক্তি, প্রমাণ দিয়ে তবে পা ফেলা। তা ঠিক বলেছ, তবে সামাজিক এই ব্যাধি কিন্তু অনেকটাই সেরে গেছে। আমার তা মনে হয় না। সামাজিক ব্যাধির ডাক্তার এখনো আমাদের সমাজে অনেক কম। এই ব্যাধি সারানোর জন্য শুধু ডাক্তার নয়, বরং ডাক্তারি মনটা বেশি প্রয়োজন। ওহো, কথা কথায় বলতেই ভুলে গেছি, এবারই ওয়াশরুমেও কোনো আয়না নেই, বেসিনের সামনেও নেই। কি অদ্ভুত বলো তো। আর তুমি তো রাস্তা ভালো নয় এই ধোয়া দিয়ে আমাদের অর্ধেক ফার্নিচার গুলো আনলে না। তা যেমনই হোক, ড্রেসিং টেবিলটা অন্তত আনা উচিত ছিল। তার উপর এত বড় আয়নাটা ভাঙলো। আয়না ছাড়া আবার থাকা যায় নাকি? সত্যি, মেয়েরা বোধহয় আয়নার পরিপূরক। আচ্ছা, আমি কালই শহর থেকে আয়না এনে বেসিন আর ওয়াশরুমে লাগিয়ে দিতে বলবো মোবারককে, আর তোমার নেপালি আয়নাটাতেও। ওকে, হ্যাপি, খুশি, স্মাইল। এই শাবানা, যা তো, গেটটা খুলে দিয়ে আয়। আগে ফাঁকা দিয়ে ভালো করে দেখে নিবি, অপরিচিত কেউ হলে গেট খুলবি না কিন্তু। ভাবি কই? ভিতরে খবর দাও, যাও। আয়না লাগানোর লুক লয়ে আইছি। এই খাড়াও,
তোমার নাম কি? শাবানা বেগম। বাহ, বিউটিফুল নাম। ফিল্মের লাইনে তোমার কেউ কামটাম করে নাকি? না। এমন ছোট ছোট কথা কাউকে? আরে আমি তো এখন এই বাড়িতে ঘন ঘন আওয়াজ যাওয়ার মধ্যেই থাকুম। তা আমারে যদি খাতির কইরা দুই একটা মিডা কথা না কও তাইলে কাম হইব? তোমার বদ হজমের সময় খিলিপান খাইতে ইচ্ছা হইল, আবার মনে করো মোবাইলে ফ্লেক্সি দিতে হইব, এই কামগুলা তো আমি কইরা দিব। আপনি এত কথা কন কেন? ভাইজান যদি দেখে ঠ্যাং বাইঙ্গে হাতে ধরাই দিব, আর এমন আটা লাগাই দিব মুখে, মুখ দিয়ে ফরফর করে আর কথা পারিব না। যান যান, যে কামে আইছেন সেই কাম করেন, আমার কাম আপনার করণ লাগবো না। বাপ রে, পুলিশের বাড়ির থেকে তো তোমার মেজাজ দেখতাছি দারোগার মতো হইয়া গেছে। অবশ্য দোষ তোমার না, দোষ হইল পরিবেশ পরিস্থিতির। আসলে কি জানো, আমি বাঘ মিউ কত দেখলাম। শাবানা, এই শাবানা, তুই এতক্ষণ কার সাথে কথা বলছিস রে? কে আসছে? আফা, বুবারকে আইছে। এই যে দারোগা শাবানা, আমি আপনার চাইয়া বয়সে এবং সম্মানে বড়, তা আমারে নাম ধইরা ডাকতেছেন কোন সাহসে? ওই বুবারেক্কা, এত বেশি কথা কইতে না করলাম না, যে কামে আইছো সেই কাম করগে যা। কোনো মানে হয় বলো তো? কি সব ফিটিংস এর লোক নিয়ে এসেছো? তোমার ওই কাজের কাজে মোবারক না কি জানো, 3 বার করে আয়না ভেঙেছে। সামান্য 2টা গ্লাস লাগাতে যদি কোনো মিস্ত্রির 3বার গ্লাস ভাঙে, তার মানে বোঝো এরা কেমন কাজ জানে। বাবা, আরে এখানকার লোকজন এত ভালোভাবে এসব কাজ হয়তো জানে না, দেখছো না এলাকাটাও এখনো পিছিয়ে। যাই হোক, শেষ পর্যন্ত কাজটা হয়েছে তো। আর হ্যাঁ, তোমার নেপালি আয়না আগামী পরশু পাবে। আজ এত দেরি করলে যে? এমন নির্জন জায়গায় বাড়িটা সারাক্ষণই কেমন ভুতুরে লাগে। মনে হয় সন্ধ্যার আগে এই বাড়িতে রাত নেমে এলো। এই একটা জরুরি মিটিং ছিল বুঝলা, এই মিটিং এ ফাইনাল হলো আগামী 7 দিন আমাকে একদম বর্ডারের কাছে থাকতে হবে। থানায় গোপন সূত্রে খবর এসেছে পূর্ণিমার সময় আদিবাসী একটা উৎসব আছে, ওই উৎসবকেই কাজে লাগিয়ে মাদক ব্যবসায়ীরা বর্ডার ক্রস করবে, ওদের হাতে নাতে ধরতে হবে। কাজেই কাল থেকে অন্তত তোমাকে সাহসী হতে হবে ডার্লিং। এসব কি বলছো? আসতে না আসতে অপারেশন? এমন জঙ্গলে আমি আর শাবানা একা একা থাকবো 7 দিন? ইম্পসিবল, আমি পারবো না। আমাকে ঢাকায় পাঠিয়ে দাও তুমি। আরে বাবা, তোমাদের যেন কোনো রকমের প্রবলেম না হয় ওটা দেখবে তো প্রশাসন। বাড়ির বাইরে সারাক্ষণ 2জন পুলিশ পাহারায় থাকবে। তাছাড়া মোবারককেও বাসায় থাকতে বলি, বাইরের বারান্দায় তো একটা ছোট ঘর আছেই। না না, দরকার নেই, ওকে থাকতে হবে না। শাবানার সঙ্গে নাকি উল্টাপাল্টা কথা বলেছে, চিনি না জানি না, 2 দিনের মধ্যে অতটা বিশ্বাস করা উচিত হবে না। তুমি ভুল ভাবছো, তোমার মোবারক কথা বলে বেশি, কিন্তু খুব বিশ্বস্ত লোক। তাছাড়া তুমি এখন ঢাকায় যাবে কিভাবে? আমি তো সকালেই বেরিয়ে যাব। এখান থেকে ঢাকা যেতে হলে আগে তোমাকে লোকাল ট্রেন ধরে ময়মনসিংহে পৌঁছাতে হবে। একা একা অচেনা পথে 2-1 বার যাতায়াত না করলে পারবে? হ্যাঁ বুঝেছি, এই 7 দিনে ভূতের সাথে নির্ঘাত দেখা হবে। এই, তুমি ভূত বিশ্বাস করো নাকি? না, বিশ্বাস করি না, কিন্তু ভয় তো পাই। ওকে, আমি ভূতের সঙ্গে ফোনে কথা বলে নেব, যেন আমার বউটাকে ভয়টায় না দেখায়। উফ, তুমি এত ফাজলামো করো না। আচ্ছা, থানায় যখন থাকো তখন কি করো গো? বোর হয়ে যাও না? বোর হলেই বা কি বলো। ও, আরেকটা কথা, ওখানে হয়তো নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, তুমি কিন্তু টেনশন করো না। টিভিতে তো সারাক্ষণই বিজ্ঞাপনগুলো দেখাচ্ছে, দেশের যেখানেই যাও নেটওয়ার্ক পাবে। তাহলে আচ্ছা অপলা, বলো তো, বাজারে যে এত এত রং ফর্সাকারী ক্রিম বিক্রি হচ্ছে, তা মেখে কালো মানুষগুলো ফর্সা হয়? তাহলে বিজ্ঞাপন বানানো বিজ্ঞাপন এজেন্সির কাজ, আর সেটার উপর বিশ্বাস বা আস্থা রাখতে হলে তোমাকে সেই বিষয়টা ফেস করতে হবে। ঘরে বসে বসে সাজানো গোছানো বিজ্ঞাপন দেখলে লাভ হবে না। তুমি টিচার হলে আরো বেশি ভালো হতো, ছাত্রছাত্রীদের যে কোনো বিষয়ে সহজে বোঝাতে পারতে। ঠিকই বলেছ। পূর্ণ চাঁদের মায়াবী জোছনার প্লাবনে পুরো পৃথিবী যেন ভেসে যাচ্ছে। সে প্লাবনে আরো রহস্যময় আর নির্জন লাগছে অজপাড়া গায়ের নামহীন এই বাড়িটা। সত্যি তো, এত সুন্দর একটা বাড়ি, অথচ এর কোনো নাম নেই। অথচ শিল্পীদের কত রকমই না খামখেয়ালিপনা থাকে। শেষ পর্যন্ত মোবারককে বাড়িতে রাখতে রাজি হলো অপলা। ইরফান যাওয়ার পর প্রথম রাতেই আবার বিকট শব্দ করে আয়না ভাঙল। যথারীতি মোবারককে কড়া কথা শুনতে হলো, এবং পরদিন সকালেই যতটা সম্ভব সাবধানে পোক্ত করে বাড়ির আয়নাগুলো লাগানো হলো। ভেতরে ভেতরে বিষয়টা অপলাকে খুব খোঁচাচ্ছে। কেন এমনটা হচ্ছে?
ইরফানের সঙ্গে ফোনে কথা হলো, বলল হয়তো পুরনো বাড়ি, সবকিছুর টেম্পার নষ্ট হয়ে গেছে, তাই দেয়ালগুলো কোনোভাবে আয়নার আঠা স্ক্রু ধরে রাখতে পারছে না। এটাই হবে হয়তো। কিন্তু দ্বিতীয় দিন আবার সেই আয়না কাহিনী। আচ্ছা, মোবারক ছেলেটা কি ইচ্ছে করে বদমাইশি করছে নাকি? নেপালি আয়নাটার গ্লাস লাগিয়ে সুন্দর করে ব্রাউন পেপারে মুড়ে বাড়িতে নিয়ে এলো। কিন্তু হায়, এ কি? হ্যাঁ, এইখানটায় রাখো আপাতত। ব্যাস। শাবানা, একবার এদিকে আয় তো। এই যে আমি। ও, আয়না লাগাই আনছে? গেট খুলছে কেডা? দেন, আমার কাছে দেন, আমি খুলতাছি। আফা, না, তোকে হাত দিতে হবে না। একবার আমার শখের আয়নাটার 12টা বাজিয়েছিস। আমিই পারবো, তুই যা, তোর কাজ কর গিয়ে, যা। এ কি? এ আবার কোন দেশি গ্লাস? ধ্যাৎ তেরি, কি যে শুরু হলো! এটা কি ভূতের আয়না বাড়ি না কি? যত গন্ডগোল ওই আয়না নিয়ে হচ্ছে। মোবারক, এই মোবারক! আফা, মুবারক তো লবণ আনতে গেছে। কি হইছে? ওম্মা, এইটা কি? আয়নার ভিতরে এত বড় মুখ কেন আপা? হায় হায়, আমার মুখ এত মোটা দেখা যায় কে? ওয়াল্লা কথা, দাঁত কত বড় বড়, নাকের সরু তিলটাও মশার মতো দেখায়। চুপ, যা। মোবারক লবণ নিয়ে এলে এক্ষুনি আমার ঘরে পাঠিয়ে দিবি। ভাবি ডাকছেন আমারে? এই এই, তোমাকে না বলেছি আমাকে আপা ডাকবে? বারবার ভাবি ডাকো কেন? আর এটা কি গ্লাস লাগিয়ে এনেছো? আমি কি জ্যোতিষ? অত বড় ম্যাগনিফাইং গ্লাস দিয়ে আমি কি লোকের হাতের রেখা দেখবো? মানে কি এসবের? আয়নাটা বাড়িতে আনার সময় নিজের চেহারাটা দেখে আনোনি? ইরফান আসুক, তোমার ফাজলামোর ব্যবস্থা নিতে হবে। আপনি খামাখা রাগ করতেছেন ভাবি। থুকু আপা, সারে যে আয়না কইছে, দোকানদার তো হেইডাই সেট করছে। দোকানদারের এত সাহস আছে থানার মানুষের লগে তেড়িবেড়ি করব? ডান্ডা খাওয়ান লাগবো না? কিন্তু আমি তো বুঝতাছি না, আপনি গোর বাড়িতে আয়না লইয়া এত ঘটনা কেন ঘটতাছে? কাজ পাগলের কাছে জিগাইতে হইব। তোমার স্যার বলেছে ম্যাগনিফাইং গ্লাস লাগাতে ওই নেপালি ফ্রেমে, যাতে আমি 14 ইঞ্চি টিভিতে দেখা ছবির বদলে সিনেমা হলের মতো বড় করে আমার শাবানা আর ওনার মুখ দেখতে পারি, তাই না? দাঁড়াও, এক্ষুনি ফোন দিচ্ছি ইরফানকে। আর তুমি এখানে সঙ্গের মতো দাঁড়িয়ে থেকো না, এটা নিয়ে যাও দোকানে। ভালো দেখে দাঁড়িয়ে থেকে গ্লাস লাগিয়ে নিয়ে তারপর বাসায় ঢুকবে। আসার পর থেকে আয়না নিয়ে ড্রামা শুরু হয়েছে। কিছু মনে কইরেন না, এই বিষয়টা আপনার কাছে খটকা লাগতেছে না আপা? সাবধান হইতে হইব, হয় এটা ভূত পেতের কাম, নাইলে আপনাকে শত্রুর কাম। এখানে আমাদের কোনো শত্রু নেই, আর ভূতপ্রেত যদি থাকে ওরা ভয় দেখাবে। আয়না নিয়ে বারবার ভুল করবে না, ভাঙবেও না। যাও তো সামনে থেকে। কাজ পাগলই আর সমাধান দিতে পারবো। এই কাজ পাগলা আবার কি? আছে, এই এলাকার বহু পুরান মানুষ কোন এক আমলে এই বাড়িতে কাম করত, অহন মাথার সব তার ছিঁড়া গেছে। তোমার বাজে বক্তৃতা শেষ করে এখন কাজে যাও। আচ্ছা, আমি কি দোকানদারের টাইট দিয়ে আসুন? তোমাকে মাতব্বরি করতে বলেছি আমি একবারও? সব বিষয় তুমি এত বেশি কথা বলো কেন বলো তো? উফ, মাথাটা ধরিয়ে দিল। ইরফানের সঙ্গে কথা হলো ব্যাপারটি নিয়ে। এদিকে দোকানদার জোর গলায় বলছে সে ঠিকঠাক গ্লাসই লাগিয়েছিল, কিভাবে বাড়িতে যেতে যেতে গ্লাসটা বদলে গেল সে জানে না। এবার অপলা আকাশ পাতাল ভাবছে আর মনে মনে অঙ্ক কষছে। আচ্ছা, সত্যি কি তবে এই বাড়িতে আয়না নিয়ে কোনো গোপন গল্প আছে? আচ্ছা, সত্যি কি এসব ভূতের কাণ্ড কারখানা? কিন্তু এই দীর্ঘ জীবনে আয়নার প্রতি ভূতদের বিদ্বেষ আছে বলে তো কোনো গল্প অপলার জানা নেই। আচ্ছা, এমনটা কি হতে পারে ইরফানের শত্রুরা এসব করছে যাতে ইরফান কাজে বাধাপ্রাপ্ত হয়, তাই বলে আয়না নিয়ে? না, অবশেষে ঝকমকে গ্লাস সমেত নেপালি আয়না বাড়িতে এলো। অপলা স্বস্তির নিঃশ্বাস ফেললো আর ভাবল নিশ্চয়ই কোথাও কোনো ভুলই হয়েছিল। দোকানদার হয়তো ইরফানের ভয়ে সত্যিটা স্বীকার করেনি, কিন্তু সে রাতেই ঘটল আবার নতুন ভৌতিক কাহিনীর সূত্রপাত। গভীর রাতে শাবানা ঘুমের ঘোরে দেখে আপা, ও আপা গো, কি দেখলাম আমি! ও মা গো, ভূত ভূত দেখছি গো আপা! এই শাবানা, শাবানা, আরে আরে কি দেখেছিস বলবি তো? কি কি দেখেছিস? এত জোরে চিৎকার করলি যে, কি রে? আপা,
বাথরুমের আয়নার ভিতরে একটা কাপড় চোপড় সারা বেডে খাড়ায় রয়েছে। ও মা গো মা, কি দেখলাম আমি! এই বাড়িতে আয়না রাখুন যাইতো না। আয়নার ভিতরে যত গন্ডগোল, বুটটা সব থায়। ফোন কি হইব? ভাইজানও তো বাড়িত নাই। আমার হাত পাও থরথরায় কাঁপতাছে। ডরে জান্না উইরা গেছিল। ধুর, কি নাকি দেখেছিস? যা, তুই এত ভীতু কেন রে শাবানা? আয়নার ভেতরে কোনোদিন ভূত থাকে গাধা? কেউ যদি তোর পেছনে না থাকে তাহলে আয়নায় কাউকে দেখা যায়? কি কইতাছেন? বাথরুমের দুয়ার বন্ধ, ভিতরে কেন থাকবো? চল আমার সাথে, চল চল তো দেখি কি হাতি ঘোড়া বসে আছে তোর আয়নার ভেতরে। আরে বোকা, কয়েকদিন ধরে সারাক্ষণই আয়না নিয়ে বাসায় আমি চিল্লাচিল্লি করছি, তাই তুই ভুল দেখেছিস। মানুষ ঘুমের ঘরে এমন ভুলভাল দেখেই। চল আমি দেখছি, চল। আমি যাইতাম না। আপনার সাহস থাকলে আপনিই যান, আমি এইখানে খাড়াইতেছি। মুবারককে ডাক দেন আপা। কেন, মোবারক কি ভূত তাড়ানো মন্ত্র জানে নাকি? বেশি কথা না বলে চল আমার সাথে। ওই যে ওই কোনায় দেখছিলাম। কই? কিছুই তো দেখছি না এখানে। আমি স্পষ্ট দেখছি আপা। আল্লাহর কিরা! যদি দেখে থাকিস সে ভূত এখন কই? বিশ্বাস জান না যখন, আপনি দরজা লাগায় ভিতরে বইয়া থাকেন, দেখতে পাইবেন। এই, তুই কি মোবারকের কাছ থেকে বেশি কথা বলার ট্রেনিং নিচ্ছিস নাকি? প্রচন্ড ভয়ে শাবানা চুপসে গেল। অপলাও ভয় পেয়েছে, কিন্তু বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেনি, কারণ শাবানার ভয়ে বাতাস দিলে ভয়ের ধোঁয়াটা আগুনে পরিণত হতে পারে। এসব গ্রামের মানুষদের একটা জন্মগত সমস্যা আছে, ওরা খুব সহজে ভূত বিশ্বাস করে আর কল্পনায় নানা রকম ভূতও দেখতে পায়। অপলা চায় না অন্তত ইরফান আসার আগে কোনো সমস্যা হোক। শাবানা যখন মোবারককে ডাকতে বলল, তখন কেন জানি অপলার একটু সন্দেহ হচ্ছিল। আচ্ছা, অন্য কোনো ব্যাপার নয় তো? না না, ছি, কি ভাবছে এসব? কিন্তু আয়নায় তো শাবানা ভূত দেখেনি, দেখেছে একটা মেয়ে, এবং মেয়েটা উলঙ্গ। ভাবতে না চাইলেও ভাবনার চোরাগুলিতে বন্যার পানির মতো তীর তীর করে যেন ঢুকে যাচ্ছে আয়না আর আয়নার ওই রহস্য মানবীর ভাবনারা। আয়নায় কেন উলঙ্গ মেয়ের ছায়া দেখা যাবে? বারবার এবারের আয়নাগুলো কেন হঠাৎ ভেঙে পড়বে? অপরার শখের আয়নাটা বাড়িতে আসতেই ভাঙল। আবার ম্যাগনিফাইং গ্লাস লাগানো হলো। গ্লাস বদলাতে আয়নাটা বাড়ির বাইরে গেল। কারণটা কি? আয়না নিয়ে এত আয়নাবাজি কেন? নাকি নেপালি আয়না যাতে এই বাড়িতে না ঢোকে তার জন্য এসব কাণ্ড কারখানা? কোনটা? না, অলস মস্তিষ্ক ভুল ভাবনার উর্বর চাষে ব্যস্ত হয়ে যাচ্ছে, কোনো মানে হয় না। পুরোটাই শাবানার দৃষ্টি বিভ্রম। ঘুমের ঘরেও ভুল দেখেছে, কারণ উলঙ্গ নারীর শরীরের ছায়া আর ভূতের বিভৎস কুৎসিত দৃষ্টি দুটো আলাদা জিনিস এবং ভাবনার ভুল। ভাবতে ভাবতে হঠাৎ নেপালি আয়নায় আচমকা চোখ পড়ল অপলার। কে 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 ওখানে? কে তুমি? সামনে এসো, এসো বলছি। কে হাসছে? শাবানা, শাবানা! বাঁচতে চাস তো? এ বাড়ির আয়না সরিয়ে দে। শাবানা, শাবানা, শাবানা! কি হয়েছে আপা? আমি আমি আয়নায় কাকে যেন দেখলাম। তোর কথাই ঠিক, এই বাড়িতে ভূত আছে। আমাকে আমাকে আয়না সরিয়ে দিতে বললো। ও তোর তোর ভাইজানকে ফোন দে, তোর ভাইজানকে ফোন দে। হায় হায়, আপা তো ফিট হয়ে গেছে। অন কি করি? মুবারক ভাই, মুবারক ভাই, তাড়াতাড়ি আসেন, আপা ফিট হয়ে পড়ে গেছে। আফা, অপলা আফা আসেন, একবার দেখেন কি ঘটনা ঘটছে। আবার কি হলো রে? আয়না ভেঙে গেছে? বাংলে তো ভালোই আসিল, জানতাম ভূত গেছে গা। দেখেন কামটা কি করছে, দেখছেন? এ কি? এ তো পুরো কালো রং দিয়ে আয়না ঢেকে দিয়ে গেছে। এখন কি করা যায় বলতো? আমার তো ভীষণ ভয় লাগছে। ডরের কথা আর কোয়েন না। এমন ভূতের বাড়ির থেকে জান আরামু নাকি? ভাইজান আম করে একলা এই জঙ্গলে কেন যে থুয়ে গেল, ওন কি করবেন? কিছু একটা ব্যবস্থা তো নিতেই হবে। ভূত এসে আয়না ভাঙছে, শাসাচ্ছে, আবার
আবার কালো রং দিয়ে আয়না ঢেকে দিচ্ছে। এ বাড়িতে দিনের বেলায় তো ভয় লাগছে, রাতে থাকা তো অসম্ভব। আচ্ছা শাবানা, তোর কি মনে হয় মোবারক রং লাগায়নি তো আমাদের ভয় বাড়িয়ে দিতে? কি কন, এত বড় সাহস কি হ্যাঁ রইব? হ্যাঁ তো বাড়ির ভিতরের ঘরে বেশি আসে না। আপনি যখন ফিট হয়েছিলেন আইছিল, কিন্তু বাথরুমের দিকে তো যায় নাই। আর হ্যাঁ রাতে যদি রঙের কোটটা থাকতো তাইলে তো আমি দেখতাম। তোর ভাইজানকেও আবার ফোনে পাওয়া যাচ্ছে না। কে জানে আমাকে ভূতের আড্ডাখানায় ফেলে দিয়ে সে কোন ভূতদের ধরতে গেছে। আমি আমার সারা জীবনে এমন বাজে পরিস্থিতিতে পড়িনি। ভাইজান তো গেটে 2টা পুলিশ খাড়া করাইয়া থুইয়া গেছে। পুলিশ কি বন্দুক দিয়ে ভূত মারতে পারবো? ভূতের সমস্যা তো আর বন্দুকের সমাধান হইতো না। আমি তো তাই বুঝতাছি। যে রাতে অপলা আর শাবানা দুজনেই আয়নায় নারীর শরীরের উলঙ্গ ছায়া দেখতে পেয়েছে, সে রাতে অপলা স্পষ্ট শুনেছে কেউ একজন ওকে বলছে এ বাড়ির আয়না সরিয়ে ফেলতে, এবং অদ্ভুতভাবে সকালে দেখা গেল বাড়ির আয়নাগুলোতে কালো রঙের ঘন প্রলেপ। এমনকি অপলার ঘরে সেই নেপালি আয়নাটাতেও। মোবারক সারাক্ষণই ভরসা দিচ্ছে, কিন্তু অপলা আর শাবানা সে ভরসায় আস্থা রাখতে পারছে না। আবার বিষয়টা নিয়ে অপলা কারোর সাথে কথা বলে অন্য কোথাও শিফট করবে কিনা সে ডিসিশনও নিতে পারছে না। পাছে ইরফান এলে বিষয়টার মূল রহস্য যদি বেরিয়ে যায়, তাহলে হাস্যকর একটা বিষয়কে কেন্দ্র করে ইরফানের স্ত্রী হিসেবে ঠাট্টার পাত্রী হতেও চায় না অপলা। একটা বার যদি ইরফানকে ফোনে পাওয়া যেত তাহলে একটা কিছু সিদ্ধান্তে আসা যেত। অবশ্য আর 2 দিনের ব্যাপার, ইরফান তো চলেই আসবে। কাজে ঠান্ডা মাথায় ভেবে অপলা ঠিক করল এই 2 দিন অন্তত এ বাড়িতে থাকা উচিত। কারণ আয়নার ভূত যদি ওদের ক্ষতিই করতে চাইতো তাহলে আয়না কালো রঙে ঢেকে দিত না, বরং সরাসরি ঘাড় মোটকে চলে যেত। যেহেতু আয়নাই যাবতীয় সমস্যার মূলে, সেহেতু আয়নাটাকে ঢেকে দিলেই বোধহয় আপাতত সমস্যা মাথা চাড়া দেবে না। অপলা মোবারককে দিয়ে বাড়ির 3টা আয়নাই ঢেকে দিল। যদিও রাত বাড়ার সাথে সাথে মনে হচ্ছিল উলঙ্গ ভূতেরা হয়তো যত্রতত্র এ ঘর ও ঘর হেঁটে বেড়াচ্ছে। আয়না থাকলেই ওদের ছায়া নির্ঘাত চোখে পড়ত। 2 দিন ভয়ে ভয়ে ওদের কাটলো ঠিকই, কিন্তু ইরফান ফিরে এসে নতুন ঝামেলা বাঁধালো। কি করছো এসব তুমি? উফ, আমার কথাটা তো শুনবে। পুরো কথা তো শেষ হয়নি এখনো। হ্যাঁ হ্যাঁ, আমি শুনেছি, আমি বুঝেছি, সবটা বুঝতে পেরেছি। এবার তো আমি বাসায় আছি, তোমার ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি আয়নার ভূতটাকেও সত্যি সত্যি দেখতে চাই এবং ধরতে চাই। ক্রিমিনাল ধরার ভূত ধরা এক জিনিস নয় ইরফান। প্লিজ তুমি আয়নার রং তুলবে না বলছি, আমার কথা শোনো। সরি সরি সরি, তোমার এই কথাটা আমি শুনতে পারলাম না। এই শাবানা, এই শাবানা, এই গ্লাস ক্লিনার আছে না ঘরে? আসার সময় তো এনেছিলাম বোধহয়, নিয়ে আয়। আর ওই খবরের কাগজ। ভাইজান, আয়নার কালো রং তুললে যদি আম্মুর কোনো ক্ষতি করে ভূতে? ক্ষতি নিয়ে তোকে ভাবতে হবে না, যা বলছি তা কর, যা। তুমি এমন করছো কেন বলো তো? কি দরকার তোমার গ্লাস পরিষ্কার করার? চাইলে তো আমিই পারতাম। থাক না যেভাবে আছে সেভাবেই। অদ্ভুত কথা বলছো। আমি শেভ করব না? আয়নাটা পরিষ্কার না হলে কি চোখ বন্ধ করে কাজ করব নাকি? তাছাড়া তোমাদের ছেলে মানুষের একটা সমাধানও তো চাই, তাই না? আমার বাড়ির আয়নার ভিতরে দিব্যি ভূত বাস করছে, আর সেই ভূত আমি নিজের চোখে দেখবো না একবার? না, খবরদার না। ওই ভূত তোমাকে আমি দেখতে দেব না, কিছুতেই না। কেন? কারণটা কি বলো? আমি বুঝছি ভাইজান, ভূতের শরীরে কোনো কাপড় নাই, খালি গায়ে দায় আফা না করতেছে। আপনার তো পাপ হইব। একটা চড় খাবি, যা এখান থেকে। দাঁড়িয়ে আছিস কেন তুই? সরি আফা, সত্য কথা মুখ দিয়ে বাইরে হয়ে গেছে। সত্যি এই জন্য নাকি অপলা? প্লিজ, আমার সত্যি সত্যি ভয় লাগছে। আমি চাই না বিষয়টা নিয়ে কোনো রকম বাড়াবাড়ি করতে, কারণ যত তাড়াতাড়ি সম্ভব আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাব। কি দরকার বলো তো এতদিনের পুরনো ভূত প্রেতদের খুঁচিয়ে বের করে আনা? ওরা থাকুক ওদের মতো। কিন্তু আমি যে ভূত না দেখে এবারে ছাড়ছি না। আবার আয়নায় সেই পরিচিত মুখ বা শরীরের ছায়া দেখতে পেল অপলা। তবে ইরফান শত চেষ্টা করেও কিছু দেখেনি। অপলার ইরফানের ভূত দেখা নিয়ে ঝগড়া বেঁধে গেল রীতিমতো। যদি ভূত সত্যিই থাকবে তবে ইরফানের চোখে কেন পড়বে না? সে কারণটাই জানতে চায় ইরফান। ইরফান সাফ জানিয়ে দিয়েছে ভূতের আয়না রহস্য ভেদ না করে ও এ বাড়ি ছাড়বে না। অপলা জানে ইরফান ভীষণ জেদি, তাই শেষ পর্যন্ত পুরো বিষয়টা
ইরফানের উপরে ছেড়ে দিল। ওর যা ইচ্ছে তাই করুক, অপলা এই নিয়ে একটা কথাও বলবে না। এদিকে আয়নার কালো রং পরিষ্কার করার পর আবারও একই অবস্থা, আয়নায় ঘন করে কালো রঙের প্রলেপ। এবার ইরফান আরো মরিয়া হয়ে উঠল। গোয়েন্দাদের মতো চারিদিকে খোঁজ খবর লাগিয়ে নতুন এক মুখরোচক গল্পের রহস্য ভেদ করল। যার বাড়ি তিনি জানালেন এ গল্প, তবে গল্পের লাইনে লাইনে দুর্বল যুক্তি, তারপরও ইরফানের কাজে লাগবে হয়তো। তোমার মতন বিচক্ষণ বুদ্ধিমান রাজভারী পুলিশ অফিসার শেষে কিনা ভূত প্রেত নিয়ে ভাবতেছো বাসা? না স্যার, আসলে বিষয়টা আমাকে ভাবাচ্ছে। এর পেছনে যুক্তি তো অবশ্যই আছে, তবে এমনভাবে চাপা পড়েছে যে সহজে চোখের সামনে আসছে না। তাই আপনার কাছে এই প্রশ্নগুলো করা। আপনি ভূত প্রেত সম্পর্কে কার কাছে কি শুনেছেন জানি না, তবে আপাত দৃষ্টিতে আয়নাতে কালো রং মেখে রেখে যাওয়াটা ভৌতিকই মনে হবে যে কারো কাছে। তুমি যে প্রশ্নটা করেছো সেটা নিঃসন্দেহে স্মার্ট একটা প্রশ্ন। তবে কি জানো, আমার যে আত্মীয় ছবি আঁকতেন তিনি জল রং না তেল রং ব্যবহার করতেন। তুমি আয়নার রং পরীক্ষা করছো কি? দেখো রঙের গন্ধে আর কি কি খোঁজ পাও। তবে ওনার আঁকা কিছু ছবি এখনো ওই বাড়ির মধ্যে বন্ধ আছে। তোমাকে আগে বলছিলাম কিনা জানি না, খেয়াল নাই আমার। যদিও বেশ পুরানো ছবি, তবু দেখো এই বিষয়ে তোমার হেল্প হইলেও হইতে পারে। ওই ঘরের চাবিটা কি পাওয়া যাবে স্যার? অবশ্যই, না পেলে তালা ভেঙে ফেলো, কোনো সমস্যা নাই। তবে আমি যতটা না এই বিষয়ে তোমাকে ভালোভাবে বলতে পারবো, মানে ওই যে রং, ছবি, আয়না কি কি সব বললা না, তার চেয়ে অনেক বেশি জানে এই এলাকার কাজ পাগলা। একবার যদি ওর সাথে কথা বলতে পারো, অনেক অজানা তথ্য বেরিয়ে আসলেও আসতে পারে। কাজ পাগলা ওই বাড়ির পুরানো চাকর, বয়স অনেক, তবে এখনো কোন মন্ত্র বলে বাইসা আছে জানি না। কিছু মনে করবেন না স্যার, আপনার নিজের বাড়ি অথচ এ বাড়ি নিয়ে অজানা তথ্যগুলো আপনাকে কোনো আকর্ষণ করেনি কখনো? না, আমি ওইসব নিয়ে পড়ে থেকে কি করব? জগতে টাকা পয়সা ছাড়া আর কোনো কিছুর প্রতি আমি খুব একটা আকর্ষণ বা আগ্রহ বোধ করি না। গল্প, উপন্যাস বা সিনেমাকারের ওসব কাজে লাগতে পারে, আমার না। আমার ভাই জীবনের হিসাব সহজ কইরা কষা। টাকা আছে, সব আছে, টাকা নাই, কিচ্ছু নাই। এই রহস্য গল্পে তার মানে কাজ পাগলার ভূমিকাটা বেশ গুরুত্বপূর্ণ। আচ্ছা স্যার, এর নামটা বেশ অদ্ভুত, কিন্তু কাজ পাগলা, ওর নামের সাথে আয়নার কোনো সম্পর্ক আছে নাকি? নামের মূল ইতিহাস জানি না, তবে এইটা জানি ওই পাগল নাকি পূর্ণিমার সময় কাছের টুকরা খায়। অবশ্য শোনা কথা, নিজের চোখে দেখি নাই, তাই এই নাম। ভেরি ইন্টারেস্টিং স্যার, আমি একসময় আপনার বাসায় গিয়ে চাবিটা নিয়ে আসবো। ওকে ওকে, তুমি মোবারককে পাঠায় দিও, খুঁজে দেখবো আছে হয়তো কোথাও চাবিটা। না পেলে তো বললামই, নো প্রবলেম, ভাঙ্গা ফেলো। থ্যাংক ইউ স্যার। আর একটা কথা, বিষয়টা কিন্তু শুধুই আমার ব্যক্তিগত কৌতূহল, আর কিছু না। আপনি অন্যভাবে ভাববেন না স্যার। সেটা আমি ভালোই বুঝতে পারছি। তোমার মতো ইয়ং ছেলেপেলেদেরই ব্যক্তিগত কৌতূহলটা একটু বেশিই থাকে। আমি কিছু ভাবি না, বললাম না, আমার কৌতূহলে ভ্যারাইটি নাই, ওই এক কাগজের নোট ছাড়া। সারা এলাকা খুঁজেও কাঁচ পাগলাকে পাওয়া গেল না, তবে কাঁচ পাগলা সম্পর্কে নতুন তথ্য পাওয়া গেল। অমাবস্যার সময় সে সারা গায়ে আলকাতরা মেখে রাখে, আর পূর্ণিমার সময় বাজারে যে কোনো দোকানে আয়না দেখলে সে আয়নায় আলকাতরা লেপে দিয়ে আসে। ব্যাস, ইরফানের কাছে আয়নার ভূত আর ভূতের কালো রং আয়নায় লেপটে দেওয়ার বিষয়টা জলের মতো পরিষ্কার, কিন্তু বাড়ির ভেতরে কিভাবে ঘটে এই ঘটনা, সেটাই রহস্য। কাঁচ পাগলাকে খুঁজে না পাওয়াটাও একটা রহস্য। থানার বড়বাবু বাড়িটা দেওয়ার সময় বলেছিলেন পেছনের তালা দেওয়া ঘরটাতে কিছু পুরনো ছবি টবি আর ভাঙা ইজেল আছে, কিন্তু তালা খুলে ইরফান আর অপলা অবাক হয়ে গেল। এ কি ইরফান, এটা তো একটা ছোটখাটো ছবির গ্যালারি, দেখেছো কি পরিমাণে ক্যানভাস রয়েছে এখানে? হ্যাঁ, প্রচুর ছবি। চিন্তা করো, ছবিগুলো এভাবে ঠাসা দিয়ে ফেলে রেখেছে। আসলে এই বড়বাবু লোকটা টাকার বাইরে কিচ্ছু বোঝে না। বাড়িটার ভাড়াও বেশি নিচ্ছে। লোকটার টাকা আছে কিন্তু শখ নেই।
শৌখিন হলে কিছু ছবি বাড়ির ভেতরে শ্রীবৃদ্ধির জন্য হলেও অন্তত ব্যবহার করতে পারতো। আচ্ছা দাঁড়াও, আগে দেখি চিত্রকরের আঁকার হাত কেমন ছিল। ছবি উল্টো দিকে ঘুরিয়ে রেখেছে, কোনো মানে হয়? এ কি, প্রত্যেকটা ছবি তো কালো রঙে ঢাকা, কি আশ্চর্য। ওই পাশের বড় ক্যানভাসের পেছনে কিসের যেন খচখচ শব্দ হচ্ছে, শুনতে পাচ্ছ? তোমার তোমার পিস্তল এনেছো না সঙ্গে? না, দাঁড়াও দেখি। কে কে ওখানে? আমি জানি ওখানে একজন আছে, বেরিয়ে আসুন এক্ষুনি, নইলে গুলি করব আমি। এখানে কি চাস? যা যা, এই ঘরে খারাপ জিনিস আছে, পালা। তোমার সারা মুখে এত কাটা দাগ কেন? আচ্ছা তার আগে বলো, এখানে তুমি ঢুকেছো কিভাবে? কে তুমি? ওই যে জানালা দেখতেছস, ওইটা ভাঙ্গে গেছে, কেউ জানে না। মেলা পুরান কাঠ তো, কাঠে পছন্দ ধরছে, খালি আমি জানি আর সে জানে। আমার চিন্তাছস না, আমি কাজ পাগলা। এই ছবিগুলোতে আপনি কালো রং দিয়েছেন তাই না? আর আমার বাসা আয়নাগুলোতেও, কি ঠিক বলছি? ছবিগুলানে কালা রং আমি লাগাইছি, কিন্তু তোর বাড়ির আয়নায় আমি কালা রং দিই নাই, দিছে ওই ছবির একজন। তুমি সবাইকে বোকা বানালেও আমাকে এত সহজে বোকা বানাতে পারবে না। চলো আমার সাথে থানায় চলো, তোমার পেট থেকে সব সুরসুর করে বেরিয়ে যাবে। গায়ে এত আঁচড় দেখেই বোঝা যাচ্ছে দাগি আসামি। জেল হাজত থানা পুলিশ এই ছবির কারবার নিয়ে কিচ্ছু করতে পারবো না। ওরা তোরে কাজ কলা দেখাইয়া এই বাড়িতেই থাকবো, যতদিন শিউলির ছবি আছে ততদিন। শিউলিকে? ক্ষমতা থাকে তো খোলিটা, নিজের চোখে শিউলির দেখা যা, দেখা যা। ইরফান দেখো, এই কাঠের জিনিসটা দেখতে তো প্রায় কফিনের মতো। এইটা কফিন না, এইটা এই বাড়ির মূল ঘরের আয়নার ফ্রেম। আয়নাটা ভাঙ্গা হইছে, উপরের অংশটা এরম বাক্সের মতো। এই সুন্দর ডিজাইনের আয়নাটার ফ্রেম নিজেই ডিজাইন করে বানাইছিল স্যারে। সব শেষ শেষ সব এই এই কোথায় যাচ্ছ? শেষ। তোমার সঙ্গে কথা আছে আমার, যাবে না বলছি। দাঁড়াও। আমার সাথে কথা? আর কি কথা, সব কথা তো শেষ হয়ে গেছে। শিউলির লোকে কথা কজা। কি করবে এখন? এর ভেতরে যদি কোনো লাশ টাশ থাকে, আমার কিন্তু ভয় লাগছে। আরে ধুর, এত ভয় পাচ্ছ কেন? আমি পুলিশের লোক। আরে এটা তো একটা পেইন্টিং, কিন্তু কিছু বোঝা যাচ্ছে না। ফাঙ্গাস পড়ে কি অবস্থা, রংটা কেমন ঝাপসা হয়ে গেছে। এটাকে পেঁয়াজ দিয়ে পরিষ্কার করতে হবে, তাহলেই বোঝা যাবে। চলো ভেতরে নিয়ে যাই বরং। আমার মনে হচ্ছে বাড়িতে না নিয়ে এখানেই পরিষ্কার করা ভালো হবে। না, ভেতরে বাড়িতে আমি এই পেন্টিংটা নিয়ে যাব, কারণ ছবিটা থেকে অনেক রহস্য বেরিয়ে আসতে পারে। দেখি না, আয়না, ছবি, কালো রং, কাঁচ পাগলা, আর কি কি বিষয় আছে এখানে। তুমি খুব জেদি। চালাক, ইন্টেলিজেন্ট আর বুদ্ধিমানের যেমন পার্থক্য আছে, তেমনি জেদি আর কৌতূহলীর মধ্যেও পার্থক্য আছে। আমি বরাবরই একটু কৌতূহলী মানুষ। অদ্ভুত একটা ডিজাইনের মানুষ প্রমাণ সাইজের আয়না। ফ্রেমের ভেতর থেকে যে ছবিটা অপলা আর ইরফান পেল, সেটা পরিষ্কার করার পর পুরো ক্যানভাস জুড়ে ফুটে উঠল এক অপূর্ব রূপবতী রমণীর ছবি, যার সারা শরীরে এক সুতো কাপড় নেই, আর অসংখ্য ভাঙা আয়নার টুকরো। আশ্চর্য, তবে কি ছবির মেয়েটাই শিউলি? সৌন্দর্যের সংজ্ঞা তো কবি সাহিত্যিকরা দেন, কিন্তু এ সৌন্দর্য যেন চোখে ধরে না। একটা মানুষ এত সুন্দর হতে পারে, কে বেশি সুন্দর, মেয়েটি নাকি শিল্পীর তুলি? চোখ, নাক, ঠোঁট, চুল, হাত পা, শরীরের গড়ন সবই অপূর্ব, নিখুঁত, আর যা যা কিছু তা ব্যাখ্যার অতীত। এত সৌন্দর্য নিয়ে যিনি এই ছবিতে বন্দী হয়েছেন, তিনি আসলে কে? চিত্রকরের সাথে তার কি সম্পর্ক? আর আয়নার সঙ্গে চিত্রকারের তুলিতে বা কত জাদু ছিল, যে সৌন্দর্যের প্রতিটা রেখা রং তুলির আঁচড়ে ক্যানভাসে বন্দী হয়েছে? ছবির মেয়েটি অলস ভঙ্গিমায় একটা পায়ের উপর আরেকটা পা দিয়ে বিছানায় শুয়ে আছে, যেন জীবন্ত, যেন হাত বাড়ালেই রক্ত মাংসের স্পর্শ পাওয়া সম্ভব, যেন মেয়েটির ছোট ছোট নিঃশ্বাসের ওঠানামাও বোঝা যাচ্ছে, চিবুক থেকে ধীরে নেমে আসা গ্রীবার শেষ অংশে। অপলা আর ইরফান মন্ত্র বলের মতো ছবিটার মধ্যে আটকে গেছে। এবার অপলাও চায় এই শিউলির অজানা কথা জানতে। মনের ভেতরটা
অস্থির এক তোলপাড়ের ঢেউ যেন আছড়ে পড়ছে। কি হয়েছিল শিউলির? কেন সমস্ত ছবি কালো রঙে ঢাকা, অথচ এই ছবিটা কলঙ্ক মুক্ত? কে এই শিউলি? ভাঙা আয়নার টুকরো নিয়ে কেন বছরের পর বছর ছবিতে বন্দী হয়ে কাঠের ফ্রেমের বাক্সে শুয়ে আছে? কেন এবার আয়নায় নিজেকে দেখতে এত ভয় ওর? কেন এই বাড়িতে আয়না রাখতে চায় না? এত আপত্তি কেন নিজেকে দেখার? সব জানতে হবে। তবে আয়নায় কি বারবার শিউলিকেই দেখেছে ওরা? কই, মুখের আদল তো মনে পড়ছে না। শিউলির ছবিটা অপলার বেডরুমে একদম নেপালি আয়নার অপোজিটে রেখেছে ওরা। এরপর গভীর রাতে আয়না ভাঙার শব্দে ঘুম ভাঙল দুজনার। এই, শুনছো? আয়নাটা ভেঙে গেছে। আমার কিন্তু ভীষণ ভয় লাগছে। আবার তোরা আমাকে আয়নার সামনে নিয়ে এসেছিস। আপনি আপনি আয়না এত ভয় পান কেন? আপনি এত সুন্দর, অথচ ভয়? লজ্জা, আমি লজ্জা পাই। এই রূপের আগুনে পুড়ে গেছি। এই রূপ আমাকে এত লজ্জা দিয়েছে। এ আয়না আমাকে লজ্জা দিয়েছে। এই আয়নায় এ বাড়িতে বন্দি হয়ে আছি আজও। আপনার আপনার আত্মা কিভাবে মুক্তি পাবে? আমরা আমরা আপনাকে সাহায্য করতে চাই। কি কি হয়েছিল আপনার সঙ্গে? আমি তো মরেও মুক্তি পেলাম না এই রূপের জন্য। সর্বনাশা রূপ, আগুন লাগিয়ে দে ছবিটাতে, এক্ষুনি আগুন লাগিয়ে দে, কালো রঙে ঢেকে দে বাকি সব ছবিগুলোর মতো। আমি আর কারো কামুক চোখের দৃষ্টিতে নষ্ট হতে চাই না। শুধু শুধু ছবিটা পুড়িয়ে দিলে আপনার মুক্তি? পুড়িয়ে দে, আমার ছবিতে পুড়িয়ে দে, সব জানতে পারবি, সব জানতে পারবি। ইরফান, ইরফান, তুমি এমন হাঁ করে তাকিয়ে আছো যে? এই, কি হলো তোমার? ভয় পেয়েছো? অপূর্ব, অপূর্ব। কি দেখলাম আমি? সত্যি কি আত্মা বলে কিছু হয় তাহলে? কি এক আশ্চর্য মোহে ইরফান বারবার কাপড় দিয়ে ঢাকা ছবিটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এত চেষ্টা করছে, অথচ চোখ যেন সরাতেই পারছে না। বিষয়টা কি দৃষ্টিকটু লাগছে? অপলা যদি টের পায় কি ভাববে? অপলা যাই ভাবুক, ওই শিউলি বা শিউলির আত্মাকে ইরফান বারবার দেখতে যায়, আর তাই আবারও আয়না চাই। ভাঙা আয়না দ্রুত চেঞ্জ করে নিল। এদিকে মোবারক ও কাঁচ পাগলাকে ধরে নিয়ে এলো। তুমি পালিয়েছিলে কেন? শোনো, তোমার কোনো ভয় নেই। তুমি আর কি কি জানো এই ছবিটা আর এই ছবিটার মেয়েটা সম্পর্কে? বলো আমাকে, জলদি বলো আমাকে। কেন শিউলিরে পুরাইবি না? মজা গেলি তুইও? ওর রূপের আগুনেও তোর চোখ পুড়তাছে। আমি জানি, জানি কেউ পারবে না। কারো এত সাহস নাই, এত ক্ষমতা নাই। শিউলির সঙ্গে চিত্রকরের সম্পর্ক কি ছিল বলো তো আমাকে? প্রেম ভালোবাসার সম্পর্ক, মন শৈলের সম্পর্ক। আর আমি খালি দেখতাম, দুই চোখ দিয়ে দেখতাম, ঘুমাইতে পারতাম না। খুব জ্বালা হইতো। এত কাছে খোলা ফুলের বাগান, পানি দিতাছি, যত্ন করতাছি, ফুল ফুটতাছে দেখতাছি, কিন্তু ফুলে হাত দেওয়ার অনুমতি আমার নাই। কি পাগলের মতন যা তা কথা বলছো? যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। কে জলে? আমি তো পাগলি, জানোস না? এবার তুইও পাগল হবি। ওই শিউলি সম্মোহন বিদ্যা জানে। কথা না কইলে কি হইছে? পুরুষ মানুষের বশ করার বশীকরণ জানে। কেন টের পাইস নাই এখনো? তাইলে এতক্ষণ ছবির সামনে দাঁড়ায় আছিলি কেন? তোর চোখ তো জলতা ছিল রে। তুমি জানলে কিভাবে? আমি এরপর কি ঘটবো তাও জানি। বাঁচতে চাস তো শিউলির ছবি পুরাইয়া দে, নাইলে আমার মতো পাগলা হয়ে যাবি। সারা জীবন আয়নার কাজ খাইতে হইব। আমি যাই। শিউলি সম্পর্কে আর কি কি জানো তুমি? শিউলি কিভাবে মারা গেছে এই গল্পটা আমাকে বলো।
শিউলি খুন করছে, এরপর নিজে মরছে। আমি আর কিছু জানি না। শিউলিরে খুঁজছা লাভ নাই, ওর ছবি পুরাইয়া দে। এই পূর্ণিমায় ওর চিহ্ন নিশ্চিহ্ন কইরা দে, না করলে আমার কি? আমি তো আর আয়না দেখি না। ইরফান, এই ইরফান, কি ব্যাপার? দরজা বন্ধ করে রেখেছো কেন? অফিসে যাবে না? কি আশ্চর্য! এই আজ ছুটি নিয়েছি, সারাদিন বাসায় থাকবো, এই ঘরে সব ছবি বের করব। আর ভাবছি শিউলির পুরোনো আয়নাটাতে ফ্রেম লাগিয়ে দেবো, বাড়িতেই ডেকে নেবো ওদের। এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে ব্যাপারটা। তোমার মতো একজন পুলিশ অফিসার সামান্য একটা পেইন্টিং নিয়ে অতটা উতলা হলে দেখতে ভালো লাগে? অফিস ছুটি নিতে হবে কেন? জীবনে ভূত প্রেত আত্মা এসব বিশ্বাস করিনি। আর জীবনটা তো চোর ডাকাত গুন্ডা বদমাশ নিয়ে কাজ করেছি। সুযোগ যখন হলো এখন শিউলির আত্মা নিয়ে একটু কাজ করি, কি বলো? তুমি ভূত ধরার কাজে নয়, এর চেয়ে অনেক জরুরি কাজ নিয়ে এখানে এসেছিলে ইরফান। ওসব পরে হবে। ভাবছি শিউলির ছবিটা আমার ঘরের পাশের দেয়ালে রাখবো, আর অন্য পাশে শিউলির ওই বড় সুন্দর ডিজাইনের আয়নাটা, যাতে দুই পাশ থেকেই শিউলিকে দেখা যায়। এক পাশে সরাসরি, অন্য পাশে মিরর ইমেজ। তোমার সাথে এখন আমার কথা বলতে ইচ্ছে করছে না। যাই হোক, দরজাটা বন্ধ করেছিলে কেন? আর এতক্ষণ ধরে আমি কথা বলছি, তুমি আমার দিকে তাকাচ্ছ না কেন? শিউলিকে দেখছিলাম, বুঝলে? সত্যি অপূর্ব। বিখ্যাত কে যেন বলেছিল, পৃথিবীর সমস্ত সৌন্দর্য হচ্ছে আলো আধারের খেলায় আর নারী শরীরে। কথাটা একদম সত্যি। ছবিটা থেকে চোখ ফেরানো যায় না। ইস, মহিলাটাকে যদি সত্যি সত্যি দেখতে পারতাম। অবশ্য আয়না আর পূর্ণিমার সঙ্গে শিউলির একটা কিছু যোগসূত্র আছে। আমাকে এই পূর্ণিমায় আয়না নিয়েই এগোতে হবে। ও তোমাকে বলছি, হাসবা না কিন্তু। মিষ্টি একটা গন্ধ পেয়েছি আমি, জানো? গত রাতে ছবিটা থেকে শিউলি ফুলের ঘ্রাণ আসছিল। তোমার মাথাটা না গেছে। তুমি যে সারাক্ষণই ছবিটার দিকে তাকিয়ে আছো সেটা আমি বুঝতে পারছি। সত্যি করে বলো তো, তোমার ভেতরে কি চলছে? দরজা বন্ধ করেছিলে কেন? শুধুই ছবি শিউলির দিকে তাকিয়ে থাকার জন্য? তোমার কি হিংসে হচ্ছে? মানে একটা ছবির সঙ্গে আমার হিংসে কেন? কারণ শিউলির রূপের ছটায় তুমি বা আমার বাড়ির সমস্ত আয়না ম্লান, তাই। তোমার কথা আমি বুঝলাম না। তুমি কেন বিষয়টা নিতে পারছো না বলো তো? আমি যদি ছবির দিকে তাকিয়ে থাকি তাতে সমস্যাটা কি? সমস্যা আছে, কারণ ছবিটা অনাবৃত। আমার অস্বস্তি হয়। বিশ্রীভাবে হাসবে না বলছি। আমি আজই ছবিটা পুড়িয়ে দেব, সব ঝামেলা চুকে যাবে। এই বাড়িতে থাকাটাই আমার ভুল হয়েছে দেখছি। প্রথম যেদিন নেপালে আয়নাটা ভেঙেছিল সেদিনই মনে কুড়ে গেছিল, তখনই চলে যাওয়া উচিত ছিল। এখন তুমি চলে যেতে পারো, কিছুদিন ঢাকায় থেকে এসো। এই ফাঁকে আমি শিউলির সঙ্গে সময়টা কাটাবো। অসভ্যের মতো কথা বলবে না। আজই ছবিটা পোড়াবে, ব্যাস। না, শিউলির ছবি আমি পোড়াবো না। এটা আমি আমার কাছেই রাখবো। কেন? শিউলি আর তার সঙ্গে সহবাস করবে নাকি ছবিটার সঙ্গে? যদি সম্ভব হয় তাই। ছি, তুমি তোমার চোখ কামবাসনায় উন্মাদ হয়ে গেছে ইরফান। ছি 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 ছি, আমার ঘেন্না হচ্ছে, গা ঘিন ঘিন করছে। ছি। মানে মনে সারাক্ষণ ঘেন্না পুষে রাখলে ঘেন্না তো হবেই। সবকিছু স্বাভাবিকভাবে ভাবার চেষ্টা করো। স্বাভাবিক? কোনটা স্বাভাবিক ইরফান? সামান্য ছবির জন্য অফিস ছুটি নিয়ে দরজা বন্ধ করে হাঁ করে ঘন্টার পর ঘন্টা তাকিয়ে আছো, আবার বলছো সম্ভব হলে। ছি। অত ছিছি না করে যাও এখান থেকে, আমাকে একা থাকতে দাও। আর মোবারক এলে আমাকে ডাকবে, খবরদার এই ঘরে পাঠাবে না কিন্তু। আমি কিচ্ছু করতে পারবো না। গাদা করে রাখা অসংখ্য ছবির পেছনে একটা ছোট্ট নোটবুক পেল মোবারক। নোটবুকটা সে অপলার হাতেই দিল। দীর্ঘদিন অযত্নে পড়ে থাকা নোটবুকের প্রত্যেকটা পাতায় পেন্সিল আঁকা স্কেচ, সবই অবশ্য নারী মুখের। আর পাশে কালো কলমের লেখাগুলি কেমন কালি ছড়িয়ে হলদেটে হয়ে আছে। নোটবুকটা শিউলিকে চিত্রকর উপহার দিয়েছিল বোধহয়। অপলা একটা একটা করে পৃষ্ঠা পড়ছে, আর মনে হচ্ছে যেন ঘটনাটা নোটবুকের পাতায় নয়, বরং চোখের সামনে নিজে দাঁড়িয়ে শিউলি বা শিউলির আত্মা কথাগুলো বলছে। সবটাই দেখতে পাচ্ছে অপলা। এটাও কি তবে শিউলির সম্মোহন বিদ্যা? অপলা অস্পষ্ট লেখার রেখা ধরে চলে গেছে অন্য কোনো মায়াময় মোহময় ছবির জগতে, যে জগতে এক অপূর্ব নারী তার বিভৎস কুৎসিত অভিজ্ঞতার কথা বলছে। প্রত্যেকটা কথা যেন
অপলাকে বিষের ফলার মতো তীক্ষ্ণ তীরের মতো বিঁধিয়ে দিচ্ছে। সত্যি কি সবটা কল্পনা, নাকি শিউলির আত্মা নিজের মুখে বলছে এসব? ইরফানকে লুকিয়ে অপলা নোটবুকটা রাতের বেলায় চুপি চুপি পড়ছে। অবশ্য ইরফান পাশের ঘরে বন্ধ দরজার ভেতরে ছবি শিউলি বা শিউলির শরীরের সঙ্গে ওর কি কথা হচ্ছে তা অপলা জানে না, জানতে চায় না, কারণ তাতে নিজেকে ছোট লাগে। গভীর রাতে অপলা একটা করে পাতা পড়ছে, আর কথাগুলো যেন শিউলিই বলছে। এবার স্বপ্ন অথবা জাগরণের মোহে চলছে অপলা আর শিউলির কথোপকথন। কি ভয়াবহ জানো তো, প্রতি রাতে ওই চিত্রকর আমাকে অনাবৃত করে আয়নার সামনে বসিয়ে দিত। তারপর তার শূন্য ক্যানভাসে অসংখ্য রং ঢেলে তুলির আঁচড়ে আমার শরীরটা বন্দি করত। কেন তুমি তার কথা শুনতে বলো তো? ভালোবেসে, খুব ভালোবাসতাম তাকে, জীবনের চেয়েও বেশি। কিন্তু আমাকে সে ভালোবাসেনি, ঠকিয়েছে। কখনো আমার শরীরে হাত দেয়নি ঠিকই, কিন্তু আয়নায় হাত দিত। আমি লজ্জায় মরে যেতাম, কিন্তু কিচ্ছু বলতাম না, ভালোবাসার কথাও বলতে পারিনি। কেন? যাকে ভালোবাসতে তাকে কেন বলনি তোমার মনের কথা? এত রূপ আমাকে বিধাতা দিয়েছেন ঠিকই, কিন্তু মুখের ভাষা দেননি। তাহলে তাহলে আমি কার সঙ্গে কথা বলছি? সত্যি কথা বলছি তো আমরা? আমি শিউলির আত্মা, আমি মুক্তি চাই। আমাকে মুক্ত করবে। আর কোনো পুরুষের কাম বাসনার দৃষ্টি আমি চাই না। আচ্ছা, আমি মরে গিয়েও কেন এই পাপ থেকে মুক্তি পাইনি বলো তো? আমি তোমাকে মুক্ত করব। পারবে সত্যি? তুমিও পারবে না। তোমার স্বামী তোমাকে বাধা দেবে। একবার ওই বন্ধ ঘরে গিয়ে দেখো তোমার পুরুষ স্বামীটা কিভাবে আমার ছবির ঠোঁটে ঠোঁট চেপে রেখেছে, আমার বক্ষ দেশে কিভাবে। ছি ছি, কেন আমার ছবি তুমি আয়নার সামনে রাখতে দিলে? আমি আয়নার অভিশাপে অভিশপ্ত। আয়নার সামনে আমার আত্মা অভিশাপের প্রাণ পায়। আর কতবার আমি এর যন্ত্রণা সহ্য করব? তোমার স্বামীকে ফেরাও। আর বলো না, আমার কষ্ট হচ্ছে। আমিও যে ইরফানকে ভালোবাসি, ভীষণ ভালোবাসি। আমার ছবিটা পুড়িয়ে দাও, দয়া করে আমাকে এই পাপের ছায়া থেকে মুক্তি দাও। আর পারছি না, আমি মৃত্যুর সময় ছবিটা পোড়াইনি, এটাই আমার ভুল ছিল। ভেবেছিলাম শাহিন পোড়াবে, কিন্তু হায়, এ তো আরো পাপ করলো। আমার মৃত পচা শরীরটা নিয়ে আর ছবিটা নিয়ে। কি বলছো এসব? আমি ওই পাগলের জীবন অতিষ্ঠ করে দিয়েছিলাম। তবুও জানো, তবুও আমার ছবি পোড়ায়নি, আয়নার ফ্রেমে বন্দি করে রাখলো। আর তুমি এ বাড়িতে আবার আয়না নিয়ে এলে, অভিশপ্ত আয়না আমাকে আবার টেনে নিয়ে এলো মানুষের দৃষ্টির ভয়ঙ্কর পাপে। আমি তোমাকে মুক্ত করব, নিশ্চয়ই মুক্ত করব। পুড়িয়ে দেব তোমার ছবি, কোনো আয়না থাকবে না এ বাড়িতে। সাফা, কি হই সাফা? হঠাৎ সাবানার ডাকে অপলার মোহভঙ্গ হলো। ও কি স্বপ্ন দেখছিল? তবে নোটবুকের শেষের পাতাগুলোতে অন্যরকম লেখা কেন? যেন শেষটা অন্য কেউ লিখেছিল। চিত্রকর পুলক হাসান নারী শরীরের ছবি আঁকত, তার জন্য নতুন নতুন মডেলের যোগান দিত ওই কাঁচ পাগলা শাহিন। বেশিরভাগ সময় যৌনকর্মীদের নিয়েই আসত। হঠাৎ একদিন একটা মেয়েকে ধরে নিয়ে এলো। সে নুট ছবির মডেল হবে, তার টাকার প্রয়োজন, তবে সে যৌনকর্মী নয়। কিভাবে এলো মেয়েটি, পুলক তা জানতে চায়নি, কারণ মেয়েটি অর্থাৎ শিউলিকে ডানা কাটা পরি বললেও ভুল হবে। আর একটা কথা বলা হয়নি, চিত্রকর পুলক হাসান সবসময় নুড মডেলের মিরর ইমেজটাকে ক্যানভাসে বন্দি করতেন। বলা যায় এটা তার স্টাইল। ছবি আঁকার সময় যতবার পুলক আয়নায় ও শরীরের বিভিন্ন জায়গায় হাত দিয়েছে, ততবার শিউলি লজ্জায় কুঁকড়ে গিয়েছে। একদিন হঠাৎ আবিষ্কার করে শিউলির খুব ইচ্ছে হয় পুলক যেন সত্যি সত্যি ওর কাছে আসে, ওকে স্পর্শ করে। ততদিনে অসংখ্য ছবি আঁকা হয়েছে শিউলির উলঙ্গ শরীরের,
একটা একটা আঁকা ছবির রং শিউলির মনে কালো বাসার রং ছড়িয়ে দিয়েছে। পুলককে ভালোবেসে ফেলে ঠিকই, কিন্তু মুখে তা বলতে পারিনি, কারণ শিউলি বোবা। তারপরেই ঘটল এক জঘন্য ঘটনা। বিদেশে কিছু লোক পুলকের ছবি কিনতে এলো। ভীষণ পছন্দ করলো শিউলির ছবির সঙ্গে শিউলিকেও। শিউলির সমস্ত ছবি বিক্রি করলেও একটা ছবি পুলক নিজের জন্য রাখে। অথচ প্রতি রাতে ওরা শিউলির ছবির মতো শিউলির সুন্দর শরীরটাকে ক্ষতবিক্ষত করে পৌরষ উল্লাসে মেতে উঠত। পুলক নেশাতুর স্থির দৃষ্টিতে আয়নায় তা উপভোগ করত। কি যে কষ্ট হতো শিউলির, তা কোনোদিনই বলতে পারেনি সে। কেন পুলক এমনটা করলো শিউলি জানে না। শিউলি তো দেহ ব্যবসায়ী নয়। এক রাতে নির্জনে ভুতুরে বাড়ির অন্দরমহলে নেশার সঙ্গে অতিমাত্রায় তারপিন আর কাচের গুঁড়ো খাইয়ে শ্বাসরুদ্ধ করে শিউলি পুলককে মেরে ফেলে। অতিরিক্ত ভালোবাসার দহনে, রাগে, ঘৃণায়, দুঃখে পুলককে খুন করার পর শিউলি আরো অস্থির হয়ে যায়। তারপর নিজেও আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সুন্দর ক্ষতবিক্ষত পাপী শরীরটাকে ভালো করে দেখে নেয়। আচ্ছা, কি এমন আছে এই নারী শরীরে? আয়নায় তাকিয়েই ধারালো ছুরি দিয়ে এক টানে কেটে ফেলে হাতের শিরা। গল গল করে তাজা রক্তের লাল স্রোতে ভেসে যায় শিউলির শরীর। একদিন পর শাহিন বাড়িতে এসে রক্তশূন্য শিউলির ফ্যাকাশে শরীর আর পুলকের মৃতদেহ দেখতে পায়। লাশ দুটোকে ও কিভাবে সামলেছিল তা নোটবুকে লেখা নেই, কিন্তু মৃত শিউলির শরীরে ওই শাহিন লোভী চকচকে চোখ দিয়ে হাত রাখে। জীবিত অবস্থায় যা পারেনি সে কোনোদিন, অপূর্ব সুন্দর এই শরীরটাকে হাত দিয়ে ছুঁয়ে দেখার নোংরা লোভ শাহিনকে ভুলিয়ে দিয়েছিল যে শিউলি মৃত। তারপর থেকে শাহিনের সাথে ঘটতে থাকে ভৌতিক সব ঘটনা। যেখানে আয়না দেখে সেখানেই শিউলির উলঙ্গ শরীরের ছায়া তাকে তাড়া করে ফেরে, আর আয়নার কাঁচের শরীর কেটে ফালা ফালা করে দেয়। ভয় একসময় আয়না ভেঙে কাঁচের টুকরো খেতে আরম্ভ করে দেয় উন্মাদ শাহিন। তারপর থেকে তার নাম হয়ে যায় কাঁচ পাগলা শাহিন। অথচ তারপরও শিউলির ছবিটা নষ্ট করার সাহস কাঁচ পাগলার হয়নি। অদ্ভুত। বাধ্য হয়ে ছবিটা আয়নার ফ্রেমে আটকে রাখে। শিউলি আছে, থাকবে এই চিত্রকরের বাড়িতেই, কিন্তু মুক্তি চায় সমস্ত পুরুষের লালসার চোখ আর দৃষ্টির আগুন থেকে। শিউলি আত্মহত্যা করেছিল ভরা পূর্ণিমায়, তাই পূর্ণিমায় ওর অশরীরী আত্মা শরীরী দহনে বাড়িময় ঘুরে বেড়ায় মুক্তির আশায়। আয়না দেখলে ছটফট করে। তাড়াতাড়ি কর শাবানা, না আর একটু কেরোসিন ঢাল। তোর ভাইজান আসার আগেই সমস্ত ছবি পুড়ে ফেলতে হবে। এই তো, আপনি চিন্তা করেন না, ভাইজান আসার আগে কাম সারা হয়ে যাইব। যত কেরাসিন দিছি এই আগুন নিবানি এত সোজা না। ভীষণ ভয় লাগছে। যদি ইরফান চলে আসে একটা কেলেঙ্কারি হয়ে যাবে, পুরো বাড়ি মাথায় তুলবে। দেখেছিস তো কি বাড়াবাড়ি করছে শিউলির ছবিটা নিয়ে। তাই স্বীকার করতে হইব আফা, শিউলির যে রূপ, এই রূপে তো বেড়া করছো পূর্বই। সারা জীবন আমি সুনু পাউডার খাইলেও এমন সুন্দর হইতে পারবো না। শাবানা, কিসের মধ্যে কি বলিস তুই বলতো? শোন, জগতে সবকিছুর লিমিট থাকতে হয়, নইলে পদে পদে বিপদ। এই রূপের জন্যই তো শিউলি মরেও ছবিতে আটকে ছিল। দেখছিস না এই বাড়িতে আসার পর কত ঘটনা ঘটলো। এলা এই বাড়ির থেকে অন্য জায়গায় বদলিল না আফা, বাড়িটা একটা কুফা বাড়ি। ঠিকই বলেছিস, যত তাড়াতাড়ি সম্ভব এই বাড়ি ছাড়তে হবে। আসলে কুফা বাড়ি এটা। প্রত্যেকটা ধ্বংসের পেছনে একটা করে গল্প থাকে। শিউলির ছবিটা পোড়ানোর পর যে গল্পের সূচনা হলো তা একান্তই অপলার জন্য। অপলার আর কোনোদিনই এই জঙ্গলের নির্জন ভুতুরে বাড়িটা ছাড়া হয়নি, কারণ শিউলির মতো সেও ভালোবাসার মায়াজালে আষ্টে পৃষ্ঠে বন্দী। কাঁচপাগলা মারা গেছে, তবে নতুন কাঁচপাগলার জন্মও হয়েছে, আর তার নাম ইরফান। শিউলির এই ছবিটার জন্য কেন এতটা মরিয়া তার উত্তর অপলার জানা নেই। ইরফান এখানেই থাকে, বাড়িটা কিনে নিয়েছে ডাবল দামে। প্রথম প্রথম বাইরে বেরোতো, কিন্তু এখন না, এখন কোথাও যায় না সে। এবারে সমস্ত দেয়ালে দেয়ালে বড় বড় আয়না লাগানো, তাতে আনাড়ি হাতের রঙের প্রলেপ আর তুলির অবদ্ধতা নিয়ে ইরফান খেলা করে দিন রাত। যখন ক্লান্ত হয়ে যায় তখন সমস্ত আয়না ভেঙে গুড়িয়ে কচকচ করে মুখে পড়ে নেয়। আবার আয়নার বদল হয়। কি দেখেছিল সেদিন ইরফান? শিউলির উলঙ্গ অশরীরী শরীরের সুগন্ধি ভাজে,
অপলা জানে না, কিন্তু এটা জানে ইরফানকে সে ভালোবাসে। তাই পূর্ণিমার অমাবস্যার কাঁচ ভাঙা আয়নার প্রতিফলনে কালো রঙের সমস্ত ব্যথা নিয়ে এইখানে এই চিত্রকরের বাড়িতেই ছবির মতো নিশ্চুপ আর শান্ত হয়ে ইরফানের পাগলামি দেখে। অবলা, হ্যাঁ অবলা, অবলা এদিকে এসো। দেখো এই ছবিটার অবয়বটা ভালো করে দেখো। একদম শিউলির মতো না মুখটা। আমি কিন্তু থাকতে পারছি না। এবার কথা বলছো না কেন? কি তোমার মতামতটা আমার চাইতো। তুমি তো আমার একমাত্র কড়া সমালোচক। বলো না কেমন হয়েছে শিউলির ছবিটা? শিউলি ফুলের একটা মিষ্টি গন্ধ আসছে না, পাচ্ছ? কি শরৎ এসে গেছে তাই না? কতদিন বাইরে যাই না। আচ্ছা কিছু বলো। কি এঁকেছো এটা? আয়নায় তো শুধু কালো রঙের অসংখ্য দাগ। সব ভেঙে ফেলবো, সব। ইরফান, ইরফান প্লিজ থামো, প্লিজ থামো। ইরফান প্লিজ থামো। ইরফান। বন্ধ ঘরের ভেতর ইরফান কি এমন পাপ কাজ করেছিল যে অমন অপূর্ব রূপবতীর অভিশপ্ত দৃষ্টির আগুন থেকে ইরফানের মুক্তি নেই? শিউলির ছবিটা পুরো ছাই হয়ে যাওয়ার পরও কেন ইরফানকে মুক্তি দিল না শিউলি? তা যদি জানা যেত তাহলে অপলা ভালোবাসার দায় থেকে মুক্ত হতে পারত। অপলা তো জানে মানুষ সৃষ্টির সেরা জীব, অথচ তারপরও কি করে একটা অতৃপ্ত অভিশপ্ত আত্মার আগুনে প্রতিনিয়ত পড়ছে ইরফান আর জ্বলছে অপলা? তবে কি রহস্য আর মানুষে যোজন যোজন জানার ফারাক? কি ভাই, কিসের শব্দ হলো এটা? আয়না ভাঙছে। আজ পূর্ণিমা না, ওই যে বাড়িটা দেখতেছেন, ওই বাড়িতে আয়না ভূত আসছিল। অহন পূর্ণিমা আর অমাবস্যায় আয়নার ভিতর বেলায় ভূত খাড়ায় থাকে, কাপড় সাপড় সারা। কি হাই নাই ভূত? স্ট্রেঞ্জ, তবে ইন্টারেস্টিং। একবার যেতে হয় ওই বাড়িতে। জীবনও এই ভুল করেন না। অনেক আগে, সেই সময় বাড়ির লোকের রাস্তা হয় নাই, থানার এক নতুন পুলিশ মাতাবরি করছিল। এই মাতাবরি মাসুল অহনো দিতাছে। এই আনা ভাঙ্গে ওই পুলিশের সব তার ছিঁড়া গেছে। রাগ উঠলে আয়না টুকরা ভাতের মতো সাবায় খায়। কি বলছেন? ভয়ঙ্কর ব্যাপার তো। কাঁচ খেলে তো মানুষ মরে যাবে। ভূতের আয়নার কাজ খেলে কিছুই হয় না। তো সাবধান করতেছি আপনারে। আপনি এলাকায় নতুন মানুষ, খুব সাবধান। ওই বাড়ির দিকে চোখও দিয়েন না। আয়নার ভূতে সব রাগ কিলাম বেড়া গো, মানে পুরুষ মানুষের উপর। একবার ধরলে আর রক্ষা নাই, চিরজীবন আয়নার সামনে বন্দি। আর শেষে নাম পাইবেন কাজ পাগলা। আপনার মুখের কথা শুনেই তো আমার আয়নার ওই ভূতটাকে দেখতে ভীষণ ইচ্ছে হচ্ছে। এতক্ষণ কি হুদাই আপনার জন্য এতগুলা কথা খরচ করলাম ভাইজান? কন তো, গরিবের তার দাম নাই। না ঠিক আছে, থ্যাংক ইউ। আপনার কথা আমি মনে রাখবো। মনে রাখবেন কি? মনের ভিতর গাইতে নেন। আজও চলছে আয়না ভাঙার এই রহস্য শব্দের ঝনঝনানি। লোকমুখে এখন গল্প হয়ে বেড়ায়। ভাঙা আয়নার ছোট ছোট টুকরোর ভেতরে একসঙ্গে শত শত আয়না ভূত দেখা যায়। কি জানি কে বা কারা বানালো এই গল্প। কেউ তো আসে নাই বাড়িতে। বয়সের ভারে এখন অপলাও দৈর্ঘ্যে ছোট হচ্ছে, কিন্তু ভাঙা আয়নার পরিচিত সেই শব্দের দৈর্ঘ্য কেন ম্লান হচ্ছে না কে জানে। এবার কি তবে ভালোবাসার দায়ে অপলাও দিন গুনছে? এ বাড়ির থেকে মুক্তির আশায় শিউলির ছবির মতো, অথবা অসংখ্য টুকরো আয়নার শত সহস্র ক্ষতের মতো? ভুতুরে এই বাড়িটার কোনো নাম নেই, তাই যার যা ইচ্ছে সে নামেই ডাকতে পারে এই বাড়িটাকে। তবে অপলা মনে মনে ভাবে এ বাড়ির নাম হওয়া উচিত ছিল অভিশপ্ত আয়না বাড়ি।